আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে খুব সুন্দর করে বেসিক ক্লিয়ার করব। তাহলে আজকে লাইভটা কাদের জন্য? স্পেশালি যারা এইচএসসি 21 এর অনেক কনফিউশনে ভুগতেছো, আমাকে তোমরা জানিয়েছো এবং আমি দেখলাম অনেক মেজর মেজর ভুল আছে তোমাদের আসলে সমাধানগুলোতে। আমি মেজর কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব। তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা সবাই লাইভে থাকো এবং লাইভে আমার প্রশ্নগুলোর উত্তর দিবা। যে কোনো ধরনের যদি সমস্যা হয় তোমরা সমস্যাগুলো আমাকে বলবা, আমি সেগুলো সমাধান করে দেব। দেখো খুবই সহজ। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সবগুলাই সহজ, কোনোটাতে কোনো কঠিন প্রশ্ন ছিলই না। এটা হচ্ছে এক নম্বর কথা। তোমরা যেহেতু ইউনিট ভেক্টর লেখাটা দেখতে পেরেছো, তার মানে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি একটু আসি, দেখো বেসিক ক্লিয়ারে। প্রথমত প্রশ্নটা এরকম, মানে বেসিকে যদি আসি, দেখো দুইটা বিন্দু দেওয়া আছে আর আরেকটা ভেক্টর দিয়েছে। দুইটা বিন্দু ভালো করে যদি আমরা খেয়াল করি, ভালো করে খেয়াল করবা ভাইয়ারা, 3, -4, 5 মানে 3টা করে স্থানাঙ্ক দেওয়া আছে। তাই তোমরা আমাকে বলো তো এই বিন্দুগুলা কেমন? এই বিন্দুগুলা হচ্ছে 3D, ত্রিমাত্রিক বিন্দু। ভালো করে খেয়াল করো, এই বিন্দুগুলা হচ্ছে ত্রিমাত্রিক বিন্দু। বিন্দুগুলা কেমন? ত্রিমাত্রিক বিন্দু। ওকে, তাহলে ত্রিমাত্রিক বিন্দু, যে কোনো ত্রিমাত্রিক বিন্দু, মানে ধরো তুমি যদি তোমার ঘরের কোণার দিকে তাকাও একটা ত্রিমাত্রিক জিনিস পাবা। আমি পিভিটি এর যে গ্রাফ দেখাইছিলাম ত্রিমাত্রিকের, দুইটা বিন্দু। ওকে, ক্লিয়ার? এখন এই দুইটা বিন্দুর তোমাকে পি আর কিউ ভেক্টর বের করতে বলছে আর পি কিউ এর একক ভেক্টর বের করতে বলেছে। ভালো করে বুঝো জিনিসটা এত সহজ এবং তোমরা অনেকেই যে জায়গাটা ভুল করেছো। আমি আগে ভুলটা দেখাই, তারপরে অঙ্কটা ক্লিয়ার করি। তো ত্রিমাত্রিক কাঠামো আমরা জেনারেলি এরকম করে আঁকি। তো এটাকে তুমি এদিকে দাও, এটা নিয়ে আমার মাথা ব্যথা না, এটা আমার মাথা ব্যথা করার কোনো বিষয়ও না। আমার সমস্যা যে জায়গাটাতে সেটা খেয়াল করো। এটা এক্স ওয়াই জেড যদি হয়, তোমরা ধরলা এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, আমার তাও কোনো সমস্যা নাই। তাহলে ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এই ভেক্টরটা পি কিউ ভেক্টর। এই ছবিটা 100% কারেক্ট আছে। তোমার যদি মন চায় তুমি এই ছবিটা আঁকবা, নাহলে পরীক্ষায় আঁকবা না। তোমাদের ভুল ধরিয়ে দিই, ভালো করে খেয়াল করো। এটা অনেকবার বলেছি তাই প্রশ্ন করতেছি না তোমাদের। তোমরা অনেকেই এইখানে ভেক্টর চিহ্ন দিচ্ছ, এখানে ভেক্টর চিহ্ন দিচ্ছ, এখানে ভেক্টর চিহ্ন দিচ্ছ, এখানে 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 এরকম মাঝ বরাবর ভেক্টর চিহ্ন দিবা না। ভেরি ইম্পর্টেন্ট কথা। আমি যদি তোমাকে বলি এটা একটা ভেক্টর, তাহলে আমি যদি স্কেল বসাই, ধরো এর মান পাইলাম 10, এই ভেক্টরটার মান কিন্তু 10। আমি যদি এই বরাবর কেটে দেই, যদি ধরো এই বড় ভেক্টরটাকে আমি যদি এরকম ছোট করে লিখি, এটার মান যদি 10 হয়, এটার মান 6 হবে, মানে মানটা কমে যাবে। তার মানে এই গোটাটা পি এর মান তুমি এইখানে ভেক্টর চিহ্ন কোনোভাবেই দিতে পারো না। এটা একটা বিগ মিস্টেক। তাই যারা ছবি আঁকাইছো কখনোই তীর চিহ্ন এই ধার মাথা ছাড়া দিবা না। 1 নাম্বার ভুল তোমাদেরকে বলে দিলাম। আর এখানে আসলে ছবি আঁকানোর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কোনো আবশ্যকতাও নাই, একেবারেই কোনো ধরনের আবশ্যকতা নাই। তোমরা জাস্ট খেয়াল করবা পি আর কিউ দুইটা ভেক্টর আছে। এই ভেক্টরগুলোকে আমরা মূল বিন্দু থেকে জোড়া লাগাই। তো আমি যখন মূল বিন্দু থেকে জোড়া লাগাই, খেয়াল করো এই যে তোমার যে মূল বিন্দু, এই যে 0, 0 বিন্দু ছিল, এই 0, 0 বিন্দু থেকে যদি তুমি যে কোনো বিন্দুকে জোড়া লাগাও, তুমি ভেক্টর ডাইরেক্ট অবস্থান ভেক্টর। এটা কি? এই জিনিসটা হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে? অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর পি তুমি ডাইরেক্ট আই জে কে দিয়ে বলে দিতে পারো, কোনো সমস্যা হয় না। 3i - 4j + 5k। এর মিনিংটা একটু বুঝে নাও। আমার ভেক্টরের ইউটিউবের ফ্রি ক্লাসে 1 নাম্বার ক্লাসে খুব সুন্দর করে বোঝানো আছে। দেখো এর মিনিংটা কি। এটা যদি এক্স অক্ষ হয়, ওয়াই অক্ষ হয়, জেড অক্ষ হয়, এই ভেক্টরটার মিনিংই হচ্ছে যে এই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক নিয়ে নেয়, ঋণাত্মক দিক থেকে 4 একক নিয়ে নেয়, জেড অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক নিয়ে নেয়। তার মানে এই ধরো 3, এই ধরো -4, এই ধরো 5, এই বিন্দুটাকে যদি আমি মূল বিন্দুর সাথে যোগ করে দেই, এই ভেক্টরটাকে আমি পি ভেক্টর বলি, আর কিছুই না। খুবই সিম্পল বিষয়। তাহলে এইটা হচ্ছে আমার পি ভেক্টর। আবার আমি যদি কিউ ভেক্টর বানাইতে চাই, দেখো আমি যদি কিউ ভেক্টর বানাইতে যাই, জাস্ট আই জে কে দিয়ে দিব, 2i - j + k। এখানে এত কষ্ট করার কিছুই নাই, জিনিস খুবই সিম্পল। কি করব? এই বরাবর 2i দিব, এই বরাবর j দিব, আর k দিব কোন বরাবর? এই বরাবর k দিব। তাহলে ধরো এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা আমার কিউ ভেক্টর। খুবই সহজ বিষয়। তাহলে পি কিউ ভেক্টর কিন্তু এই দিকের ভেক্টরটা হবে। ভালো করে খেয়াল করো, ডিরেকশন কিন্তু একটাই। পি কিউ এর ডিরেকশন দুইটা না, একটাই, এই বরাবর। এখানে ঝামেলার কোনো বিষয়ই নাই।
তাহলে এই হলো পি কিউ। এবার তোমাদের ভুলের জায়গায় আসি। এই 1 নাম্বার কোশ্চেনেও তোমরা এত পরিমাণ ভুল করছো রে ভাই, প্লাস দিব না প্লাস মাইনাস দিব না মাইনাস দিব, দুনিয়ার ভ্যাকাম। দেখো পি কিউ অবস্থান, এই পি কিউ ভেক্টরটা বাইর করার ডেফিনেশনটাই হচ্ছে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। এটাতে সমস্যার কোনো কারণই নাই। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করো তোমরা খুব সহজেই দেখতে পাবা। দেখো মাইনাস আই এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, কত যে হয় আমি আবার যোগ বিয়োগ পারি না, বুঝলা কেমন, যে বইটা চান্স পেয়েছি। 2 থেকে 3 বাদ দিলে -1 থেকে -4 বাদ দিলে হয় +3j, আর কে থেকে 5কে বাদ দিলে হয় -4k। তোমরা একটু তাও দেখে নিও আমি যে ঠিক লিখলাম না ভুল লিখলাম, আমার একটু সন্দেহ আছে। মনে হচ্ছে ঠিকই লিখেছি, হ্যাঁ ধরে নেই ঠিক লিখেছি, আরেকবার করে নেই। 2 1 1 -1 এটা হচ্ছে 3, এটা হচ্ছে -4। আশা করছি ঠিক লিখেছি। এই ভেক্টরটাকে একটু ড্র করি, নাইলে তোমরা কেন তোমাদের ভুলটা হচ্ছে তোমরা বুঝতে পারবে না। দেখো এই পিকিউ ভেক্টরটাকে যদি আমি ড্র করি, ভাইয়ারা খেয়াল করো, এই পিকিউ ভেক্টরটাকে যদি আমি ড্র করি, এই ভালো করে খেয়াল করো, পিকিউ ভেক্টরটা -i মানে কি দেখো তো, -i মানে সেটা x অক্ষ থেকে 1 ঘর বাম দিকে যাবে, y অক্ষের ধনাত্মক দিকে সে 3 ঘর যাবে, এবং z অক্ষের ঋণাত্মক দিকে মানে এই দিকে সে 4 ঘর যাবে। ভালো করে খেয়াল করো, তাহলে -1 ঘর 3 ঘর 4 ঘর, এই ভেক্টরটা, এই পয়েন্টটা যদি আমি তোমাকে যোগ করে দেই, এই যে এই পয়েন্টটা যদি আমি তোমাকে যোগ করে দেই, দ্যাটস ইওর পিকিউ ভেক্টর। ভালো করে খেয়াল করো, এই ভেক্টরটা কিন্তু আগে যে ছবি আঁকাইছিলাম এই যে এই জায়গায় ছিল, এটাকে সমান্তরাল করে আমি এখানে নিয়ে গেছি। ভালো করে বোঝো, সমান্তরাল করে এখানে নিয়ে গেছি, এটাতে আমার কোনো সমস্যা নাই, কোনো প্রবলেমও নাই। প্রবলেম হচ্ছে এই একক ভেক্টর নির্ণয় করতে গিয়ে, ভাইয়া এবং আপুরা আমার প্রবলেম হচ্ছে একক ভেক্টর নির্ণয় করতে গিয়ে। তোমাদেরকে বলছে পি কিউ বরাবর একক ভেক্টর নির্ণয় করতে, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং পি কিউ, তাহলে এটাকে তুমি ছোট হাতের পি কিউ দিয়ে একটা ক্যাপ দিয়ে দাও একসাথে, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তুমি প্রকাশ করতে পারো, দুইটাকে একসাথে তুমি ক্যাপ দিয়ে প্রকাশ করলা। তাহলে একক ভেক্টর এখানে পি কিউ কে তার মান দিয়ে ভাগ, এটা আমরা সবাই জানি, কোনো সমস্যা নাই। সমস্যাটা যেখানে পেকেছে এখানে আমাকে বলো, এইখানে প্লাস মাইনাস হবে নাকি হবে না। তাহলে প্রশ্ন 1 নাম্বার কোশ্চেন তোমাদের কাছে আমার প্লাস মাইনাস হবে, এ নাম্বার অপশন ইয়েস, বি নাম্বার অপশন নো। উত্তর দেওয়ার জন্য বেসিক আমি এখানে পড়াই ফেলছি। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম, আপনি আছেন দেখে খুব ভালো লাগলো। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এরকম, দেখো এখানে পি কিউ এই ভেক্টরটা কিন্তু একটা স্পেসিফিক দিকে একটা ভেক্টর আছেই, ভালো করে খেয়াল করো। পি কিউ এই ভেক্টরটার দিক কোন বরাবর, এই ভেক্টরটার দিক হচ্ছে পি থেকে কিউ বরাবর। ভালো করে খেয়াল করো, পি থেকে কিউ বরাবর পি কিউ ভেক্টরের দিক, মানে এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি আমার একটা ভেক্টর হয়, পি কিউ ভেক্টর হয়, এর দিক হচ্ছে এরকম, পি কিউ এরকম ভাবে দাঁড়ায় আছে। এখন সমস্যাটা কি, এই পি কিউ ভেক্টরটার মান 1 না, একক ভেক্টর করা মানে ওর মানটা আমি 1 করে দেব, যেন ওকে দিয়ে যদি আমি কাউকে গুণ করি আমি এক্সাক্ট পি কিউ এর দিকটা পাবো, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। কেমন করে মানের কোনো পরিবর্তন হবে না, কোনো আইডেন্টিটি দিয়ে যদি কোনো জিনিসকে গুণ করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না। ধরো তোমার কাছে 50 টাকা আছে, বললাম তো 1 দিয়ে গুণ করো, 50 টাকায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমার একক ভেক্টরের দরকার। সো এখানে কিন্তু পি কিউ এর মানটা এক্সাক্ট এই বরাবর। তুমি যদি এখানে একে প্লাস মাইনাস দিয়ে গুণ করো, একক ভেক্টর একটা এদিকে পাবা একটা এদিকে পাবা, মানে ধরো একটা উপরে পাবা একটা নিচে পাবা, এখানে প্লাস মাইনাস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ক্রস গুণফলের একক ভেক্টর নির্ণয় করলে একটা তলের উপরের দিকে প্লাস হয়, একটা তলের নিচের দিকে হয়, তাই দুইটা ভেক্টরের জন্য আমরা প্লাস মাইনাস দিই একক ভেক্টর বের করার সময়। এখানে প্লাস মাইনাসের কোনো দরকার নাই, আবশ্যকতা নাই, দিলেই সেটা বাহুল্য দোষ, ভুল, সুতরাং এখানে প্লাস মাইনাস হবে না। ভালো করে খেয়াল করো, এখানে প্লাস মাইনাস হবে না। তাহলে উত্তরটা ভেরি সিম্পল, জাস্ট এই যে পি কিউ ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিবা, তাহলে -i + 3j ক্যাপ -4k ক্যাপ, এই ভেক্টরটার মান হচ্ছে 1 9 16, তাহলে √26, এটাই অ্যান্সার। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না। তাহলে আশা করি 1 নাম্বার প্রশ্ন তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে প্লাস মাইনাস হবে না। তাহলে এখানে যে প্লাস মাইনাস হবে না এই জিনিসটা তোমরা 100% ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট করো, যে এখানে প্লাস মাইনাস হবে না, এই জায়গাটা ক্লিয়ার কিনা তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানাও। আশা করছি তোমরা বুঝতে পারছো যে এখানে প্লাস মাইনাস হবে না।
ওকে, তাহলে আমরা এর পরের অংশে চলে যাব। একটু তাড়াতাড়ি কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখব তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা যে এখানে প্লাস মাইনাস হবে না। একটু কমেন্ট করে আমাকে জানাও এখানে প্লাস মাইনাস হবে না। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে তোমরা ক্লিয়ার হলেই আমি খুশি। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেনটা আরো সহজ। ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলে আসি। দেখো পরেরটা ভেরি সিম্পল, এটা নিয়ে কোনো ঝামেলার কোনো জিনিসই নাই। এই যে আমাদের এই পি আর কিউ, এই যে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, এই যে পি ভেক্টর, এই যে কিউ ভেক্টর, দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে। আমাকে জাস্ট খুব সহজ করে বলেছে এই পি এবং কিউ, এই দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, সন্নিহিত বাহু ধরলাম। সন্নিহিত বাহু ধরে যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ভেরি সিম্পল। তাহলে দেখো পি আর কিউ, প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো এটা কিন্তু বুয়েটের 19-20 লাস্ট সেশনের ভর্তি পরীক্ষার কোশ্চেনে এই জিনিসটা লাগছে, ম্যাথের 1 নাম্বার কোশ্চেন। দেখি তুমি উত্তর দিতে পারো কিনা। পি ও কিউ ভেক্টর এর ছেদ বিন্দু কত? ছেদ বিন্দু কত? তাড়াতাড়ি কমেন্ট করো দেখি কে পারে সবার আগে উত্তর দিতে। এটা বুয়েটের 19-20 সালের কোশ্চেন, ভালো করে খেয়াল করো। বুয়েটের 19-20 সালের কোশ্চেন, একবারে রিসেন্ট ইয়ারের টাটকা 1 নাম্বার কোশ্চেন এটা। ঠিক আছে, এই কোশ্চেনটা ছাড়া 1 নাম্বার উত্তর দেওয়া যায় না। যে পি ও কিউ, এই যে ধরো এই পি কিউ ওখানে আলাদা ছিল, এই পি আর কিউ দুইটা ভেক্টরের ছেদ বিন্দু কত? দুইটা ভেক্টর তো কোনো না কোনো জায়গায় এরা মিলিত হয়েছে, এদের মিলিত ছেদ বিন্দুটা কত? ভালো করে খেয়াল করো, ত্রিমাত্রিক কাঠামোতে এই বিন্দুগুলা কিন্তু আমরা ক্যালকুলেটই করেছি মূল বিন্দু থেকে। মজার বিষয়টা দেখো, প্রথম ছবিটা যখন আঁকছিলাম ভেক্টরগুলো তো আমরা বানাই মূল বিন্দু থেকে, 0-0 বিন্দু থেকে। তাহলে এরা ছেদ করবে কোথায় রে ভাই? 0-0 বিন্দুতে ছেদ করবে না। তাহলে এদের ছেদ বিন্দু হচ্ছে, অ্যান্সার হচ্ছে 0-0-0, 3টা 0 কিন্তু 0-0-0, মানে মূল বিন্দুতে এই ভেক্টরগুলা ছেদ করে। এই জিনিসটা জানতে হবে, নাইলে কিন্তু হবে না। এবার দেখো, তাহলে মূল বিন্দুতে ছেদ করলে আমাদের সন্নিহিত বাহুর কনসেপ্টটা ক্লিয়ার হবে, নাইলে কিন্তু ক্লিয়ার হইতো না। এখন এই ধরো একটা ভেক্টর পি, আর ধরো এই ধরো একটা ভেক্টর কিউ, আমার কোনো সমস্যা নাই। আর একটা ধরো মাথা আমি জোড়া লাগাই দিলাম, সেটা ফ্যাক্ট না আপাতত, কারণ আমাকে জাস্ট একটা ভেক্টর বানাইতে হবে। মানে আমাকে কি করতে হবে? একটা ত্রিভুজ বানাইতে হবে। এটা পি, এটা কিউ। তোমাদেরকে সবাইকে বলি, তোমরা যারা এইখানে এই মাঝখানে তীর চিহ্ন দিয়েছো, এই মাঝখানে তীর চিহ্ন দিয়েছো, এটা ভুল, এটা করবা না। কারণ পি এর মানটা এক্স্যাক্ট এই পুরা মান, কিউ এর মানটা এক্স্যাক্ট এই পুরা মান। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাকে যদি আমি ABC দিয়ে প্রকাশ করি, ভালো করে খেয়াল করো, তোমরা জানো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে প্রকাশ পায়। নো প্রবলেম অ্যাট অল, তোমরা সবাই এটা জানো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে কাজ করে। সন্নিহিত হলে আমরা কি লাভ জানো? সন্নিহিত হলে আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারি। এটাই লাভ। তাহলে এখন দেখো এর ভূমি কিন্তু পি এর মান, তাহলে আমি যদি এর বাইর করি, তাহলে দেখো ভূমি কিন্তু পি এর মান, তা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। উচ্চতা, আমি যদি একটা উচ্চতা এঁকে নিই এই ত্রিভুজে, দেখো এটা হচ্ছে উচ্চতা এইচ। তাহলে এটা যদি কিউ হয়, তোমরা খুব ভালো করেই বলতে পারো, কি বলতে পারো বলো তো, যে এই এইচটাকে আমরা কিউ সাইন থিটা, যার সাথে কোণ সে ভূমি, তাহলে কিউ কস থিটা নিলে এই বরাবর আসতাম, সাইন থিটা নিলে এই বরাবর আসবো। তাহলে এইচকে আমরা কি লিখতে পারি দেখো তো? কিউ সাইন থিটা, এইটা লিখতে পারি। আর এই পি কিউ সাইন থিটা, এটাকে আমরা খুব সহজেই লিখতে পারি হাফ মডুলাস পি ক্রস কি। কোনো সমস্যা কিন্তু নাই, জাস্ট ক্রস গুণন করে মানটাকে অর্ধেক করে দিলে অঙ্ক শেষ। তোমাদেরকে আমি ক্রস গুণন করে দেখাবো না, কেন জানো? এই যে এই ক্যালকুলেটর আছে না, এখানে ডাইরেক্ট ক্রস গুণন করা যায়। সো এটার অ্যান্সার নিয়ে কোনো সমস্যা নাই, কোনো কাহিনী নাই। তোমরা জাস্ট পি কিউ নিজে হাতে এই যে এরকম করে নির্ণায়ক দিয়ে করে নিবা, ক্যালকুলেটর দিয়ে মান চেক করে নিবা, অ্যান্সার খুব সহজে চলে আসবে, খুব সুন্দর রকম চলে আসবে। নো টেনশন। জাস্ট একটা জিনিস খেয়াল করো, এর অ্যান্সারটা যাই আসবে, এখানে কি লিখবা তোমরা? ক্ষেত্রফল না, বর্গ কিলোমিটার লিখবা। ঠিক আছে, সো বেটার হচ্ছে কিলোমিটার স্কোয়ার এই কথাটা লেখা। ঠিক আছে, যেহেতু ওখানে কিলোমিটার এককে বলে দিয়েছে, তাই তুমি অবশ্যই কিলোমিটার স্কোয়ার এককটা লিখবা, নাহলে নাম্বার কেটে নিবে। তাহলে এই কোশ্চেনটা শেষ, এখানে কোনো সমস্যার কোনো জায়গা নাই, কোনো বিষয়ও নাই। তাহলে এই 2 নাম্বার নিয়ে তোমাদের কারো সমস্যা নাই আমি জানি, 3 নাম্বার নিয়েও সমস্যা নাই, সমস্যা হবে 4-5 নিয়ে। তাহলে এগুলো আমরা একটু দ্রুত গিয়ে লাস্টের দিকে চলে যাই, কোনো সমস্যা নাই। ওকে, 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বার প্রশ্নটা ঠিক এরকম।
কি বলতেছে, আরেকটা ভেক্টর আর চলে এসেছে এবং ওই আরেকটা ভেক্টর আর যেটা হলো ওটা যদি আরেকটা বাহু নির্দেশ করে তাহলে আয়তন কেমন হবে। ঠিক আছে, এটা একটা খুবই সহজ কোশ্চেন। তো দেখো এটার জন্য তোমাদের ঘন বস্তু যদি আঁকি, কেমন করে জানবা ঘনক আঁকতে হয়, এরকম 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 করে দিয়ে এই 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 এই, তাহলে এই যে ত্রিমাত্রিক ঘনকে ধরো আমি যদি উচ্চতাটা বাইর করতে চাই, আমি তো এই সারফেসের এরিয়াটা পেয়ে গেছি, কিন্তু দেখো এটা কিন্তু পেয়ে গেছি, এটা কেমন করে পেয়েছি, পি ক্রস কিউ করে পেয়েছি। আমার কি দরকার, এর এই হাইটটা দরকার, এই হাইট দরকার। তাহলে আরেকটা ভেক্টর, এই ভেক্টরটা কিন্তু আমি এই হাইট বরাবর জানি না, আমি আরেকটা ভেক্টর মানে আমার এই লম্ব উচ্চতাটা লাগবে যেটা এইচ, আমি জানি এইটাকে যেটা হচ্ছে আর। তাহলে এইটা যদি থেটা হয় আমি এই বরাবর যাব, জাস্ট এইচটা আর কস থেটা হয়ে যায়। এটা হচ্ছে মেন কথা। এখন সমস্যাটা আমি একটু তোমাদেরকে সহজ করে যদি বোঝাই, খেয়াল করো, সামান্তরিক মামান্তরিক বাদ দাও, মনে করো এটা একটা আয়ত, ভালো করে খেয়াল করো। তাহলে এই একটা পেজ, এই যে খাতার একটা পৃষ্ঠা আছে না, এই প্রত্যেকটা পৃষ্ঠা ধরো এই যে একটা সিঙ্গেল পৃষ্ঠা, এই সিঙ্গেল পৃষ্ঠাটা হচ্ছে তোমার ধরো আয়ত না সামান্তরিক, বা আয়ত দেখতে এখন এটা সামান্তরিক। এরকম ধরো অনেকগুলা পৃষ্ঠা তোমাকে দিয়ে দিলাম, তাহলে এই যে পৃষ্ঠার উচ্চতা এইচ থাকবে না, তুমি যদি এই তলের সারফেসটা, এই ক্ষেত্রফলটাকে এই উচ্চতাটা দিয়ে গুণ দাও, তাহলে তুমি কি পাবা, তুমি টোটাল আয়তনটা পেয়ে যাবা। কারণ জেনারেলাইজ আয়তন বলতে আমরা আসলে কি বুঝি ভাইয়ারা বলো তো, যে কোনো জায়গার আয়তন বলতে কি আমরা ক্ষেত্রফল ইনটু এইচ বুঝি না? এটাই কিন্তু ফিলিংসটা কিন্তু এটাই। দেখো কমপ্লিটলি দেখো, ধরো আমি তোমাকে বললাম ভাইয়া যে এই একটা কাগজের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার, তোমাকে এরকম 100টা কাগজ লাগাই দিলাম, প্রত্যেকটা কাগজের পুরুত্ব 1 করে, তাহলে তুমি কি করবা, 100 দিয়ে 10কে গুণ দিবা, তোমার অঙ্ক শেষ। বিষয়টা সিম্পল, ঠিক আছে? তাহলেই কিন্তু মানে তুমি খুব সিম্পলি কি করবা, এই যে উচ্চতাটা, এই 100টার জন্য যদি উচ্চতা 100 হয়ে থাকে, 100 দিয়ে এই পুরা যে এরিয়াটা আছে এরিয়াটাকে গুণ দিবা, গুণ দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। আর কিন্তু কোনো কাহিনী এখানে নাই, এখানে কিন্তু আর কোনো ঝামেলাই নাই। এখন সমস্যাটা হচ্ছে তাহলে এই জিনিসটা করতে গেলে আমরা কি করতে পারি? তোমরা যেহেতু জানোই ভলিউম নিয়ে আমি বেশি লিখলাম না, তোমরা জাস্ট পি কে কিউ দিয়ে ক্রস করতে পারো। এই কস প্রোডাক্টটা দেখো, কস থেটা মানে কি, তুমি এটার সাথে আর এর ডট নিতে পারো, তাহলেই তুমি ভলিউম পেয়ে যাবা। খুব সহজ, তুমি পেয়ে যাবা। এখন সমস্যাটা হচ্ছে আমাকে কি, এটা একটা মেজর কনসেপ্ট, ভালো করে তোমরা বলো, এটা করলে ভলিউম পাবো, এটা তো ওকে, এটা ওকে, কোনো সমস্যা নাই। আমি যদি এমনি লিখি ভাইয়ারা, তাহলে দেখো তোমরা ঠিক আছে কিনা তোমরা আমাকে বলো। আমি লিখলাম পি ক্রস আর ডট কিউ, এটা কি ঠিক নাকি ভুল বলো? এ নাম্বার অপশন রাইট, বি নাম্বার অপশন রং। আমি যদি এরকম করে লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি আমাকে অপশনের উত্তর দাও যে আমি যদি এটাকে এরকম করে লিখি তাহলে কি কোনো ধরনের সমস্যা আছে নাকি নাই। তোমরা আমাকে তাড়াতাড়ি উত্তর দাও। তুমি তিনটা ভেক্টরের যে কোনো দুইটা, ভালো করে খেয়াল করো, এই পি কিউ আর তিনটাই এই বিন্দুতে আছে। মানে আমি যদি এরকম করে ড্র করি তাহলে পি কিউ আর তিনটাই মূল বিন্দুতে কানেক্টেড, তিনটাই 0 0 0 এই বিন্দুতে কানেক্টেড। যেহেতু একই বিন্দুতে তিনটা ভেক্টর কানেক্টেড, এখানে সমস্যার কোনো বালাই নাই, কোনো সমস্যাই নাই। তুমি যে কোনো দুইটাকে ক্রস গুণন করো, আই রিপিট, তুমি যে কোনো দুইটাকে ক্রস গুণন করো, আরেকটা দিয়ে ডট গুণন করো, তোমার অ্যান্সার হয়ে যাবে। ইউ হ্যাভ নো প্রবলেম এট অল। আর তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে এইটা। যদিও এই তাৎপর্য আসলে কোশ্চেনে জানতেই চাই নাই, কোশ্চেনে যেই তাৎপর্যটা জানতে চেয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, থামো। কোশ্চেনে এখানে যে জিনিসটা জানতে চেয়েছে, তোমরা এইটাকে কিন্তু আরো সহজ করে করতে পারো। কি সহজ করে করতে পারো জানো? ধরো এই যে পি কিউ আর এই তিনটা ভেক্টর আছে না, এই তিনটা ভেক্টরকে দিয়ে তুমি যদি একটা নির্ণায়ক বানাও, এরকম করে যদি একটা নির্ণায়ক বানাও, 3 দিয়ে জাস্ট 3 -4 5 2 -1 1 1 2 -3, এই নির্ণায়কটার মান এটাই ভলিউম হবে। এই জিনিসটার মিনিংই এটা, দে আর সেম। দেখো যে কোনো দুইটাকে ক্রস করে আরেকটা দিয়ে ডট করা মানে এই নির্ণায়কটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই নির্ণায়কটা যে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোশ্চেনে আসলে কিভাবে তুমি এইচ থেকে ভলিউম পেলে এটা জানতেই চাই নাই, চাইছে কি আমি তোমাদেরকে এখনই বলতেছি। তাহলে তোমরা জাস্ট এইটা বাইর করলেই হয়ে যাবে। এখন মজার কথা বলি, এটার উত্তর তো 0 আসে। এখন 0 কিলোমিটার কিউব লেখো না লেখো ডাজেন্ট ম্যাটার এট অল, উত্তর আসবে কি, আয়তনের মান 0।
এই জায়গাটাই তখন তোমাকে বুঝাইতে হবে, এই জায়গাটাই তখন তোমাকে বুঝাইতে হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, আয়তনের মান 0, এরপরে তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যে কেন আয়তনের মান 0 হলো। তো এর আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে দিতে হবে। দেখি কয়জন দিতে পারো, দেখি কয়জন দিতে পারো। খুব বেসিক একটা কোশ্চেন আমি সব সময় করি। এ ও বি দুইটি ভেক্টর, দুইটি ভেক্টর, জাস্ট কোশ্চেন এইটুকুটা বললাম, দুইটি ভেক্টর, এ ও বি দুইটি ভেক্টর। প্রশ্ন হচ্ছে এরা কি সমতলীয়? 1 নম্বর অপশন দিলাম ইয়েস, বি নাম্বার অপশন দিলাম নো। তাড়াতাড়ি বলো, এটার উত্তর তোমরা অনেকেই জানো, আমি জানি। সামটাইমস সমতলীয়। দেখি আরেকটা অপশন জোড়া লাগালাম, দাও এবার উত্তর দাও, এরা কি সমতলীয় নাকি অসমতলীয়? এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। সমতলীয় কি মামুন? সমতলীয় মানে একটা তলের উপরে অবস্থান করা। ভালো করে বোঝো, একটা তল মানে কি? একটা কাগজ, একটা কাগজ, একটা মাটি, একটা পাতা, এই একটা পৃষ্ঠার উপরে অবস্থান করতে পারবে, এটার মানে হচ্ছে তল। মানে ধরো এই যে দুইটা ভেক্টর, এদের উপরে একটা কাগজ বসানো যাবে, এটার মিনিং হচ্ছে তল। এটার উত্তর হচ্ছে ইয়েস। বেসিক, একবারে বেসিক ক্লিয়ার হইতে হবে। উত্তর হচ্ছে ইয়েস, সমতলীয়, 100% সমতলীয়। ভালো করে খেয়াল করো, দুইটা ভেক্টর বলছে, আমি কিন্তু 3টা ভেক্টর বলি নাই। দুইটা ভেক্টর অলওয়েজ সমতলীয় হয়, অলওয়েজ সমতলীয় হয়, এরা কখনো অসমতলীয় হতেই পারে না। আমি তোমাকে সহজ করে বুঝাই, দেখো ভেক্টরের বেসিক ক্লিয়ার থাকাটা খুব দরকার। ধরো এই নীল কলম একটা ভেক্টর, লাল কলম একটা ভেক্টর, এদেরকে আমি তুমি যেমনি ইচ্ছা তেমনে ধরো, আমি তো এমনে ধরলাম, তোমার যদি মন চায় এমনে ধরো, এমনে ধরো, এমনে ধরো, না চায় কুদায় যেমনে ইচ্ছা তেমনে ধরো, আই হ্যাভ নো প্রবলেম। আমি এই দুইটা ভেক্টরকে যেমন করে ধরি, এর উপরে আমি একটা খাতা রাখতে পারবো। দেখো আমি খাতাকে এর উপরে বসাইতে পারি, মানে একটা কাগজ বসাইতে পারি, একটা 2 ডাইমেনশন জিনিস দুইটা ভেক্টরের উপর তুমি যেমনে ভেক্টর রাখো না কেন বসাইতে পারবাই, চ্যালেঞ্জ। কারণ দুইটা লাইনে তুমি একটা পাতাকে বসাইতে পারবা। তাহলে তুমি যদি দুইটা লাইনের উপরে একটা পাতাকে বসাইতে পারো, তার মানে দুইটা ভেক্টর অল দ্য টাইম সারা জীবন সমতলীয় হয়, দুইটা ভেক্টর সারা জীবন সমতলীয় হয়। এই জিনিসটা কি তোমাদের বেসিকটা ক্লিয়ার? তাড়াতাড়ি বলো এই জায়গাটা বুঝতে পারলা কিনা। ফ্যান্টাস্টিক। তাহলে দুইটা ভেক্টর কিন্তু সব সময় সমতলীয় হয়, কিন্তু 3টা ভেক্টর অল দ্য টাইম সমতলীয় নাও হতে পারে। তাহলে ধরো আমার এখানে 3টা ভেক্টর দেওয়া আছে, একটা ধরো এরকম, একটা ধরো এরকম, একটা ধরো এরকম। এই 3টা ভেক্টর মানে ধরো আমার এখানে PQR ধরো এরকম, আমার এখানে PQR সাপোজ এরকম। তাহলে ভালো করে দেখো, এই 3টা ভেক্টরের উপর কিন্তু আমি একটা কাগজকে রাখতে পারলাম, এরকম করে একটা কাগজকে রাখতে পারবো। ভালো করে খেয়াল করো, একটা কাগজকে রাখতে পারবো। তাহলে একটা কাগজ, একটা কাগজের আয়তন কত ভাই? একটা কাগজের আবার কোনো আয়তন আছে? এই পৃষ্ঠাটার কোনো আয়তন আছে? এর ক্ষেত্রফল আছে, এর কিন্তু কোনো আয়তন নাই। তার মানে এখানে তুমি দেখতেছো, তুমি এই ভি যখন বাইর করতেছো এরকম করে, এটা 0 আসছে, এটা তাৎপর্য হচ্ছে এই 3টা ভেক্টর সমতলীয়। আর কোন তলের, একটি তলের আয়তন সব সময় 0 থাকে, আয়তন সব সময় 0। এটা হচ্ছে এই কোশ্চেনটার ব্যাখ্যা, যে একটা তলের আয়তন সব সময় 0। তুমি যদি অনেকগুলা কাগজ একটার উপর আর একটা পট 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 করে বসাতে থাকে, বড় করো, তখন ওর আয়তন পাওয়া যাবে একটা সিলিন্ড্রিক্যাল আয়তন। একটা কাগজের কোনো আয়তন থাকে না, তাই এখানে আয়তনটা 0, এটা হচ্ছে তাৎপর্য। তাহলে আশা করা যাচ্ছে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। এবার আমরা এর পরের কোশ্চেনে চলে যাই, যেখানে তোমাদের মেলা সমস্যা। নদী 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 নদী। এবারকার কোশ্চেনটা দেখো, এবারকার কোশ্চেনে কি বলেছে? এবারকার কোশ্চেনে তোমাদেরকে বলেছে এরকম যে ধরে নাও, 4 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, বলেছে যে ধরে নাও এই যে পি, এই পি এর যে মান কত? √50। এটা তোমরা বাইর করতে পারো। এই মানটা হচ্ছে নদীর প্রস্থ। ভালো করে খেয়াল করো, এই মানটা কি? এই মানটা হচ্ছে নদীর প্রস্থ। তাহলে এই মানটা হচ্ছে নদীর প্রস্থ। তাহলে এই মানটা যদি নদীর প্রস্থ হয়, আর বলেছে এই মানটা হচ্ছে স্রোত, এই মানটা হচ্ছে নৌকা, কিন্তু মান বলে নাই কিন্তু পরের গোলাতে ডাইরেক্ট ভেক্টরই বলে দিয়েছে। প্রথমটা মান বলেছে, পরেরটাতে কিন্তু ভেক্টর বলেছে, এবং ভেক্টরগুলো সমতলীয়। তোমার কিন্তু কোনো প্রবলেমের বিষয় নাই, যেহেতু ভেক্টরগুলো সমতলীয়, কোনো সমস্যা নাই। তাহলে কনসেপ্টটা খেয়াল করো, কনসেপ্টটা ঠিক এরকম, আস্তে করে যদি আমরা বোঝাই, তাহলে এই বরাবর ধরো একটা ভেক্টর, আর আরেকটা ভেক্টর কোন বরাবর আছে আমি জানি না, আরেকটা ভেক্টর 3টা ভাবে থাকতে পারে। খেয়াল করো,
এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। এই 1 2 3 এর বাইরে তো আর থাকার কোনো প্রশ্ন নাই। তো এটার জন্য আমরা কি করব দেখো, আমরা কিউ এবং আর এই দুইটা ভেক্টর কিন্তু জানি। দুইটা ভেক্টর জানা থাকলে এদের মধ্যবর্তী কোণ বের করাটা আমাদের কাছে কোনো বিষয়ই না। তাহলে আমরা চুপ করে প্রথমে এই দুইটার মধ্যবর্তী ভেক্টরটা বের করে নেব, ঠিক আছে? তাহলে কিউ এটার মানে হচ্ছে আমাদের স্রোত, এটাকে আমরা লিখছিলাম 2i মাইনাস জে প্লাস কে দিয়ে, আর আর এটার মানে হচ্ছে i প্লাস 2j মাইনাস 3k। এদের মধ্যবর্তী কোণ যদি আমি বাইর করি তাহলে আমরা বাইর করব এরকম করে, কিউ ডট আর সমান কিউ আর কস থেটা। তাহলে থেটা হবে কি কস ইনভার্স কিউ ডট আর ডিভাইডেড বাই মডুলাস অফ কিউ অ্যান্ড আর। এই মানটা যদি আমরা জাস্ট ক্যালকুলেটারে টিপি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কস ইনভার্স কিউ ডট আর। তাহলে একটু ডট গুণন করি, দেখো তোমরা আমার সাথে একটু ডট গুণন করে ফেলো, কাজে লাগবে। তাহলে 2 আর 1 তাহলে কত হলো 2 আর মাইনাস 1 তাহলে মাইনাস 2, সব কাটে গেল। 1 আর মাইনাস 3 তার মানে মাইনাস 3 ডিভাইডেড বাই তাদের মান কত √6 ইন্টু √14। এটা ক্যালকুলেটারে দাও তাহলে তোমরা আলফা পেয়ে যাবা বা থিটা পেয়ে যাবা, যাই বলো না কেন পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আমি আলফা দিয়ে লিখবো, আচ্ছা থাক থিটা দিয়ে, আচ্ছা থিটা দিয়ে থাক। তাহলে এটার উত্তর একটু আমি ক্যালকুলেটারে বাইর করে নিই, কস ইনভার্স মাইনাস 3 ডিভাইডেড বাই √6 ইন্টু √14। তাহলে 109.1 ডিগ্রি এটা আসে, 109.1 ডিগ্রি। তার মানে বিষয়টা এরকম, এই ছবিটাকে এখন আমরা যে কোনোভাবে আঁকলে হবে না। তোমাকে একটা জিনিস বলে দিয়েছে যে তুমি নিজে আবার নদীর উপরে বসে আছো, মানে নৌকার উপরে তুমি বসে আছো, তুমি আরের উপরে কিন্তু বসেই আছো, তাহলে তুমি ইচ্ছা মতো দিলে কিন্তু হবে না জিনিসটা। তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে আরের উপরে মানে নৌকার উপরে তোমাকে বসাইতে হবে। তাইলে এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি আর ভেক্টর হয়, এটাকে চুপ করে লিখে নাও স্রোত, এটাকে চুপ করে লিখে নাও নৌকা। আর তুমি আছো কোথায়, তুমি আছো কিন্তু নৌকার মধ্যে। তাহলে এই স্রোত এবং এই নৌকার মধ্যবর্তী কোণ 109.1 ডিগ্রি ইনিশিয়ালি। এখন এখানে তোমরা অনেকেই তর্ক বিতর্ক মহাতর্ক অনেক কিছু করতেছো ভাই, যে এই বেগটা নাকি লব্ধি বেগ। এখন একটু প্রশ্ন করি, তোমাদেরই ভোট নেই, এই আর বেগটা লব্ধি বেগ নাকি নৌকার নিজস্ব বেগ? একটু তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়া। আর বেগটা নদীর বেগ, আর বেগটি এ নাম্বার অপশন নৌকার বেগ, বি নাম্বার অপশন লব্ধি বেগ। নৌকার বেগ নাকি লব্ধি বেগ? নৌকার বেগ কমপ্লিটলি কোশ্চেনে বলা আছে যে তুমি নৌকার উপরে বসে আছো, নৌকা কিন্তু চলা শুরু করে নাই রে ভাই। নৌকার বেগ মানে ওইভাবে চলা শুরু করতেছো, এটা নৌকার বেগ, এটা কোনো লব্ধি বেগ না, এটা হচ্ছে নৌকার নিজস্ব বেগ, নৌকার বেগ। আর এই যে এটা হচ্ছে স্রোতের বেগ, তাহলে এই স্রোতের বেগ হচ্ছে কিউ বার, নৌকার বেগ হচ্ছে আর বার, মানে এটা স্রোতের বেগ, এটা নৌকার বেগ, এটা হচ্ছে মেন কথা। এবং এই বেগটা কত ভালো করে খেয়াল করো, 100 অ্যাঙ্গেলটা কত এদের মধ্যে, 109.1 ডিগ্রি। মানে আমি সহজ করে একটু ফিলিংস দিই, রাজশাহী শহরে যারা আছো, পদ্মা নদী আছে বা বাকি যারা আছো, অনেক নদী তো আছে, তুমি নদীতে যাবা, দেখবা তুমি যখন নৌকার মধ্যে উঠো, স্রোত তো কন্টিনিউয়াসলি বইতেই আছে, নদীতে নৌকা তো একটা স্থির অ্যাঙ্গেলে রাখা থাকে ভাইয়া, রাখা থাকে না, একটা অ্যাঙ্গেলে তো নৌকা রাখা থাকে, ওই যে অ্যাঙ্গেলে নৌকাটা রাখা থাকে ওখানেই গিয়ে তুমি নৌকাতে উঠবা, তাই তো হওয়ার কথা, তাই না? এবং এখানে কোনো ত্বরণ নাই, তুমি নৌকাতে উঠে গেলা, নৌকাটা যেভাবে রাখা ছিল ওই অবস্থাটাই এটা। আর এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্স। এখন প্রশ্নে বলেছে নদীটা সর্বনিম্ন সময়ে যদি তুমি যাইতে চাও তাহলে তুমি কি করবা? এবং আরেকটা কথা বলে দিয়েছে, কি বলে দিয়েছে বলো তো, নদীটা তো তুমি সর্বনিম্ন সময়ে যাবাই, ভেরি গুড, নৌকার পক্ষে এই বেগটার থেকে বেশি মানে √14 কিলোমিটার/আওয়ার এর চেয়ে বেশি বেগ নৌকার প্রডিউস করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এই জিনিসটা তোমাদেরকে বলে দিয়েছে। তাহলে ভালো করে খেয়াল করো, তোমাকে কি বলে দিয়েছে যে তুমি এই যে বেগটা, এই বেগটাই ম্যাক্সিমাম বেগ। এখন ভালো করে খেয়াল করো, নদী নৌকার অঙ্কে
ত্বরণের মান কত? তোমরা একটু উত্তর দাও তো দেখি। নদী ও নৌকার এই অঙ্কটিতে, নদী ও নৌকার এই কেসে ত্বরণ কত ভাইয়ারা বলো তো? ত্বরণ কত? তাড়াতাড়ি উত্তর দাও। অপশন দেব? অপশন দেওয়ার দরকার মনে করতেছি না আমি। তাড়াতাড়ি উত্তর দাও দেখি। নদী ও নৌকার এই কেসে ত্বরণের মান কত? দেখি তোমরা বলতে পারো কিনা। বেসিক লেভেলে একটা কোশ্চেন করলাম। হ্যাঁ, প্রথমে উত্তর সঠিক পেয়ে আমি খুব খুশি। তাহলে ত্বরণ হচ্ছে 0। তাহলে নদী নৌকার এই অঙ্কে ত্বরণের মান হচ্ছে 0। ভেরি ইজি, ত্বরণের মান 0। ত্বরণ যদি 0 হয় তাহলে আমরা যে কোনো জায়গায় S সমান VT সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে কোনো বরাবর করতে পারি, যে কোনো অক্ষে ভেঙে করতে পারি, কোনো সমস্যা নাই। এটাকেই তাহলে আমরা ইউজ করব। ভালো করে খেয়াল করো, আমরা ওই লব্ধির উল্টাপাল্টা সূত্রতে অযথা ভাঙবো না জিনিসটাকে, অযথা ভেঙে জিনিসটাকে কমপ্লেক্স করব না। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা এখানে দেখো, আমরা সবসময় এখানে আমার ভেক্টরের যে বেসিক, আমরা কেন একটা ভেক্টরকে ভাঙি এই জিনিসটা ইউজ করব। তো এই অঙ্কটা করার মূল বেসিকটা হচ্ছে আমরা এখানে আর ভেক্টরটাকে ভাঙবো, দুইটা লম্বালম্বি অংশে ভাঙবো। ভালো করে বুঝো, ভালো করে খেয়াল করো। তাহলে এই ধরো আর ভেক্টরটা এই বরাবর ছিল, যোগ বিয়োগ করতে সমস্যা হচ্ছিল, একে আমরা ভেঙে ফেলবো। তাহলে ভালো করে খেয়াল করো, একে আমরা ভেঙে ফেলবো, দুইটা বরাবর ভাঙবো। একটা এই বরাবর অংশ নিব, একটা এই বরাবর অংশ নিব। তো আমরা আলফা যদি পেয়ে থাকি 109.1 ডিগ্রি, তাহলে আমরা এই বরাবর অংশটাকে বলতে পারবো আর কস আলফা, এই বরাবর অংশটাকে বলতে পারবো আর সাইন আলফা। এখন খুব মজার কথা শুনো, বেসিক বোঝো, ঠিক আছে? খালি সূত্র দিয়ে ফিজিক্স পড়ে পয়ের সমানও লাভ নাই, বেসিকটা বোঝো। তাহলে এখন কিন্তু আমার আর নাই, ভালো করে বোঝো, আর কিন্তু আমি ভেঙে ফেলেছি, আর নাই। আর যদি না থাকে, এখানে ভেক্টর আছে টোটাল 3টা, ভালো করে খেয়াল করো, 3টা। একটা ভেক্টর হচ্ছে কিউ, একটা হচ্ছে আর কস থেটা, আর একটা আর সাইন থেটা। আমার ভেক্টর কয়টা? 3টা। ভালো করে বোঝো, আমার ভেক্টর কয়টা ভাইয়ারা? আমার ভেক্টর হচ্ছে 3টা। আমি যদি ঠিক এই নদীটার এই প্রান্তে যেতে চাই, আবারও বলি, ঠিক অপোজিট প্রান্তে যেতে চাই, তাহলে ঘটনাটা এমন ঘটা লাগবে, আমি এমন করে যাব যে আমার এই লাল লাইনটা ডানেও হটবে না, বামেও হটবে না, ডানেও হটবে না, বামেও হটবে না। তাহলে এই ডানে হটবে না, বামে হটবে না কখন? ধরো আমি এইভাবে দাঁড়িয়ে আছি, আমি ডানেও যাব না, বামেও যাব না। কখন যাব না? যদি ধরো আমার দুই শুভাকাঙ্ক্ষী মানুষ, একজন আমাকে ডান থেকে টানছে, একজন বাম থেকে টানছে, দুজনে যদি সমানভাবে টানে, তাহলে আমি ঠিক সোজা থেকে যাব। একজন ডান থেকে টানছে, একজন বাম থেকে টানছে, আমি যাব কোন দিকে? আমি এরকম স্ট্রেট। তাহলে এখানেও বিষয়টা কি, একে এই বরাবর যারা হটানোর চেষ্টা করতেছে, ভালো করে বোঝো, তাদের যোগফল হতে হবে 0। খুবই সোজা কথা, তাদের যোগফল হতে হবে 0। বা আরো যদি সহজ করি, যদি চিন্তা করে নেই দুইটা অ্যাক্সিস এই বরাবর আমি এইখানে যাইতে চাই, তাহলে এই বরাবর এস এর মান 0 না? এই এসটাকে কি লেখা যায়? এই এস বরাবর বেগ ইনটু টাইম লেখা যায় না? টাইম তো কখনোই 0 না, তাহলে কি আমাদের এস বরাবর বেগ এটাকে 0 হতে হবে? এই এস বরাবর আছে কি দেখো তো, একটা কিউ আছে, একটা আর কস আলফা আছে। তাহলে আমরা কি বলতে পারি? কিউ ভেক্টরের মান প্লাস আর কস আলফা ইকুয়ালস টু 0। কেননা এই জিনিসটা 0 হওয়া মানে এক্স অক্ষ বরাবর কিছু নাই, সব নাই, তাহলে ওয়াই কমরা ফু করে চলে যাবে। তাহলে এখান থেকে দেখো তুমি আলফার মান বাইর করতে পারো, কস ইনভার্স মাইনাস কিউ ডিভাইডেড বাই আর, এই মানটা আসে কত? কস ইনভার্স মাইনাস √6 ডিভাইডেড বাই √14। এই মানটা যদি তুমি টিপো 130 ডিগ্রি মান আসে। একটু তাও আমি টিপে দেখে নেই ক্যালকুলেটারে, 130 ডিগ্রি মান আসার কথা, ঠিক আছে? √14 উপরে আসে √6। হ্যাঁ, তাহলে এটা আসে 130.89 ডিগ্রি। ভালো করে খেয়াল করো। তাহলে তুমি এখানে আলফা এইটা পাচ্ছ, তোমার আলফা এটা লাগবে। তাহলে তোমার বিষয়টা কি? তোমাকে কি করতে হবে? তুমি আরো ব্যাখ্যাভাবে যাত্রা শুরু করবা। তুমি এমন করে যাত্রা শুরু করবা যেন তোমার অ্যাঙ্গেলটা আরো 130.1 থেকে 109.1 বাদ দিলে এই পরিমাণ অ্যাঙ্গেল তুমি বাড়িয়ে দিবা। তাহলে তুমি ঠিক নদীর ওই পারে চলে যাবে। এটা হচ্ছে সহজ উপায়। তুমি যদি ঠিক
অ্যাঙ্গেলটা বাড়িয়ে দাও, তুমি নদীর ওই দিকে চলে যাবে, কোনো সমস্যা নাই। তোমাকে জাস্ট কি করতে হবে, অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিতে হবে, এটা হচ্ছে মেন কথা। আমি এবার একটু ফিলিংস দিই, ঠিক আছে? ফিলিংস না দিলে কিন্তু বুঝতে পারবা না। দেখো জিনিসটা এরকম, স্রোত তোমাকে এদিকে ঠেলা মারতেছে, দেখো স্রোত তোমাকে এদিকে ঠেলা মারছে, এরকম করে ঠেলা মারছে, দেখো পু ঠেলা মারছে, আবার বলি পু ঠেলা মারছে। তাহলে স্রোত তোমাকে এদিকে ঠেলছে, তুমি যদি কোনোভাবে স্রোতের দিকে বাঁকাও তাহলে স্রোত তোমাকে আরো ঠেলতে ঠেলতে ওই পারে নিয়ে যাবে। তুমি যদি স্রোতের বিপরীত দিকে এইভাবে যাওয়া শুরু করো, ধরো স্রোত এইভাবে করে তোমাকে ধাক্কা মারবে, তার মানে কি, তোমার এই অংশটা, তোমার এই বেগটাকে যদি আমি দুইটা অংশে ভাঙি, একটা এই বরাবর আর একটা এই বরাবর, তাহলে এই স্রোতের এই দিকের অংশ যদি কোনোভাবে পরস্পরকে এরা দুজন নাকচ করে দিতে পারে, মানে স্রোত এদিকে ঢালা মারছে ওই পরিমাণে এক্স অক্ষে বেগটা ঢালা মারছে, তাহলেই তুমি খাড়া যাবা। তাহলে এখানে খাড়া যাওয়ার বিষয়টাতে তেমন কিছুই নাই, তোমাকে যেটা করতে হবে জাস্ট অ্যাঙ্গেলটা বাড়ায় দিতে হবে, অ্যাঙ্গেলটা এতখানি বাড়িয়ে দিতে হবে, তাহলে তুমি নদীর ওই প্রান্তে চলে যাবা। বিষয়টা খুবই সিম্পল, এটা নিয়ে কারো সমস্যাও নাই। সমস্যা আছে এর পরের দুইটা কোশ্চেনে, আমরা সেই দিকেই চলে যাই। আচ্ছা, এরপরে আসল যেই জায়গায় সমস্যা, এর পরের কোশ্চেনটাতে সবচেয়ে কম সময় কত ছিল, ভালো করে, এটা তো কোনো অঙ্কই না, বলছে কম সময় কত ছিল। তাহলে আলফা মানে তোমাকে কি করতে হবে ভালো করে খেয়াল করো, আমরা এখানে যে জিনিসটা বাইর করলাম এটা ছিল সবচেয়ে, কি বলেছে, নদী পার হতে কি ব্যবস্থা গ্রহণ করবে, সবচেয়ে কম সময়ে নদী পার হতে কি ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা বেসিকটা 4 নম্বরটা থেকে আসি। টি মিনিমাম এর শর্ত, টি মিনিমাম পাওয়ার জন্য আমাদেরকে কি শর্ত অনুধাবন করতে হবে, ভালো করে এবার আমরা একটু খেয়াল করে নিই। দেখো এই এবং এই আলফা আমরা যেটা বাইর করলাম সেটা আরেকটা কাজে, টি মিনিমামের শর্তটা কি ভাইয়ারা একটু খেয়াল করো। আমার এটা যদি একটা নদী হয়, তাহলে নদীতে এই বরাবর ধরো একটা স্রোত কাজ করতেছে, সেই স্রোতটা কি, অবশ্যই কিউ, কোনো সমস্যা নাই আমার, সেই স্রোতটা হচ্ছে কিউ। এবার এই নদীতে সাপোজ যে কোনো একটা ভাবে, ধরো এইভাবে আমি যাচ্ছিলাম, ভেরি গুড, তাহলে আমি টি মিনিমাম মানে কি, আমি ঠিক এই প্রান্তে চলে যাব না? তাহলে আমি যদি এই প্রান্তে যেতে চাই, এই দূরত্বটা কি প্রস্থ বরাবর না? তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে জিনিসটা ঠিক এরকম হবে, প্রস্থ সমান, মানে প্রস্থ বরাবর দূরত্ব, বোঝো, প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব ইকুয়ালস টু প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ ইনটু সময়, আর কিছুই না। তাহলে আমি সময় মানে কি, সময় মানে তাহলে আসবে প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ, আর কিন্তু কিছুই নাই। এবার দেখো জিনিসটা কত সোজা, আমি যখন এটাকে ভেঙেছিলাম আমি এই বরাবর পেয়েছিলাম আর, এটা আলফা হলে সাইন আলফা, এই বরাবর পেয়েছিলাম আর কস আলফা। আমি দূরত্বটা যেহেতু এই অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে প্রস্থের জায়গায় আমার ডি বসে যাবে, আর এই অক্ষ বরাবর বেগ আছে আমার আর সাইন আলফা, জাস্ট এই মানটাই আমার টি এর মান। এটা কিন্তু যে কোনো জায়গার জন্য টি এর মান। এখন খুবই সহজ হিসাব, টি যদি আমার মিনিমাম করতে হয়, টি যদি আমার মিনিমাম করতে হয় তাহলে আলফা হতে হবে 90 ডিগ্রি। তাহলে টি যদি মিনিমাম করতে হয় আলফা 90 ডিগ্রি করতে হবে। এই অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা, জাস্ট 90 ডিগ্রিতে রওনা হতে হবে। এটা তোমাদের কারো ভুল যায়নি, আমি এটা খেয়াল করছি, এটাতে কোনো সমস্যা নাই। এবার সমস্যার জায়গায় আসি। 5 নাম্বারটা ওকে, 5 নাম্বারটা কি বলেছে? 5 নাম্বারটা বলেছে যে এই টি মিনিমামের মান কত হবে। তাহলে টি মিনিমামের মান কত? টি মিনিমামের মান হচ্ছে ভি সাইন 90। তাহলে এখান থেকে এটা আর সাইন 90 ডি ডিভাইডেড বাই আর, তাহলে ডি এর মান ছিল √50 আর আর এর মান ছিল √14। এটা বসাইলে যা আসে তাই, এককটা হবে আওয়ার। এটা খেয়াল করো, তোমরা অনেকেই ভুল করবা এই জায়গাটা। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেনের উত্তর, ঠিক আছে। আর 6 নাম্বারের বেসিকটা আমি একটু আগে তোমাদের ক্লিয়ার করছিলাম, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো। 6 নাম্বারে তোমাদের সবার সমস্যা, রেডি? তাহলে 6 নাম্বার প্রশ্নের উত্তর এখন আমরা ক্লিয়ার করব, ভালো করে খেয়াল করো। 6 নাম্বার প্রশ্ন এখানে কি বলেছে ভালো করে খেয়াল করো। নদী ঠিক অপর প্রান্তে তুমি যাবা, ঠিক
অপর প্রান্তে যাবা, অপর প্রান্তে যাবা, এটা হচ্ছে তোমার উদ্দেশ্য। তুমি নদীর ঠিক অপর প্রান্তে যাবা। আমি কিন্তু অর্ধেক বেসিক ক্লিয়ারই করে ফেলেছি। অপশানে তোমাকে কি কি বলেছে খেয়াল করো। 1 নাম্বার ভি পরিবর্তন, 2 নাম্বার টি পরিবর্তন। এই দুইটার মধ্যে কেমন করে, অথবা এমনও হতে পারে তুমি দুইটা করে অপর প্রান্তে যাইতে পারবা। এই প্রশ্নটার উত্তর কিন্তু কারোই ঠিক হয়নি। আমি দেখলাম এই প্রশ্নটার উত্তর তোমাদের কারোই ঠিক হয়নি। তাই 6 নাম্বারের উত্তরটা খুব ভালো করে বোঝো। সোজা পথে স্কুলে যাওয়ার মতো, হ্যাঁ অবশ্যই যাওয়ার মতো, কিন্তু এখানে একটা কাহিনী আছে। এবং কোশ্চেনটাতে একটা জিনিস কিন্তু বলা আছে যে ভি বাড়াতে পারে না, ভি বাড়াতে পারে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, পারে না। এখন দেখো আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করি, এই জিনিসটা তেমন কোনো সমস্যাই মিন করবে না। দেখো খুবই ছোট্ট করে দেখো, ধরো এটা আমার নদী, এটা আমার নদী, ঠিক আছে? তাহলে আবার আগের মতো ধরো এই বরাবর তাহলে আমার কি ছিল, কিউ ছিল। এই বরাবর কেমন করে আমার আর আছে ডাজেন্ট ম্যাটার, আমি জাস্ট একটু মানগুলা লিখি। এটা √6, এটা হচ্ছে √6। তোমাদেরকে একটু আগে আমি একটা জিনিস বুঝাইছিলাম যে 8টাকে যদি আমি দুইটা অংশে ভাঙি, এই এবং এই, তাহলে একটা হয় আর কস আলফা আর এটা হয় আর সাইন আলফা। এই 8টা কিন্তু থাকে না। কোনোভাবে যদি এই দুইটাকে তুমি শূন্য বানাইতে পারো, সে ওই পারে পৌঁছায় যাবে। এইটুকুটা ক্লিয়ার করে দিয়েছি তোমাদের অলরেডি। তাহলে তুমি আর কস আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0 বলবা। এখান থেকে আলফার মান একটু আগে আমরা 130.89 ডিগ্রি বের করেছিলাম। তাহলে আমরা একটু আগে কিন্তু অলরেডি উত্তর দিয়েও দিয়েছি। কি উত্তর? এটা হচ্ছে 1 নাম্বার কেস, কেস 1। 1 নাম্বার কেস হচ্ছে, যেহেতু আমি ভি বাড়াইতে পারবো না, কিন্তু আমাকে অপর প্রান্তে যাইতে হবে। ভালো করে বুঝো, অপর প্রান্তে যাইতে হবে। আমি যদি অপর প্রান্তে যাইতে চাই, তাইলে কি হবে? আমি ভি অপরিবর্তিত রেখে কি করব? আলফা কত ডিগ্রি বাড়াবো? আলফা বাড়াবো দিয়ে 130.89 ডিগ্রিতে যাত্রা করব। আমি যদি এইভাবে যাত্রা করি, আমি ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবো। ঠিক এর অপর প্রান্তে এইখানে পৌঁছায় যেতে পারবো, নো প্রবলেম এট অল। আমি কিন্তু এইভাবে পৌঁছাবো না। আমি পৌঁছাবো কেমন করে, আমি তোমাদের একটু বোঝাই। আমি এরকম করে পৌঁছাবো, এই লাল পথে পৌঁছাবো। আমি ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এইভাবে পৌঁছাবো না। আমি এইভাবে পৌঁছাবো। আমার পৌঁছানোর ডিরেকশনটা ঠিক এইভাবে হবে। এবার আসল জায়গায় আমরা চলে আসি। এইটুকুটাতেই তোমরা অনেকে উত্তর রেখে দিয়েছো, বা এই জায়গায় তোমরা সমস্যা করে ফেলেছো। এইখান থেকে দেখো, তাহলে এখানে ভি পরিবর্তন হলো না। একটা উত্তর কি, ভি পরিবর্তন করলাম না, টি পরিবর্তন কিন্তু হবেই। কারণ দেখো, টি এর আমরা যে ইকুয়েশন বের করেছিলাম সেটা ছিল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তো ভি এখানে কি আর, তাহলে টি এর মান যদি √50 হয়, আর এর মান যদি √14 হয়, সাইন তুমি যদি 130.89 ডিগ্রি বসাও, এই টিটা কিন্তু আগের টি এর থেকে পরিবর্তন হয়ে গেল। তার মানে এই টিটা চেঞ্জ হয়ে গেল। ভালো করে খেয়াল করো, এই টিটা পরিবর্তন হয়ে গেল। তার মানে 1 নাম্বার উত্তর, কেস 1 এর উত্তরটা হচ্ছে ভি পরিবর্তন করব না, বা টি পরিবর্তন হবে। ভালো করে খেয়াল করো, 1 নাম্বারের উত্তর হচ্ছে ভি পরিবর্তন করব না, টি পরিবর্তন করব। ভি পরিবর্তন করব না, কিন্তু টি কেবলমাত্র আলফার ফাংশন। এটা অপরিবর্তিত থাকলে টি একমাত্র আলফার ফাংশন। তাই আলফা পরিবর্তনের কারণে টি পরিবর্তিত হবে। এটা হচ্ছে 1 নাম্বার কেস। একটাতে শেষ করলে কেউ ফুল নাম্বার পাবা না, কারণ এর আরো রসকস আছে এই কোশ্চেনের মধ্যে, এখনই থাকা লাগবে। ভালো করে খেয়াল করো, আবারও বলতেছি, 1 নাম্বার কেস কেবলমাত্র এটা যে ভি পরিবর্তন করব না, টি পরিবর্তন হবে, কেননা আলফা পরিবর্তন করছি। এবং
আরেকটা কথা বলে দিয়েছে, ভি অপরিবর্তিত রাখতে কিন্তু বলে নাই, আমাকে বলেছে ভি বাড়াতে পারবে না, ভি বাড়াতে পারবে না বলেছে। কমায় হবে কিনা এটা কিন্তু কোশ্চেনে বলা নাই। কারো উত্তরে আমি এই জিনিসটা দেখলাম না, সো স্যাড, বাট এটা সবচেয়ে মেজর পয়েন্ট এই কোশ্চেনের। তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দাও, দেখি তোমরা কয়জন কি পারো, যে যদি আমি ভি কমিয়ে দেই, আমি যদি ভি কমিয়ে দেই, খেয়াল করো, আমি যদি ভি কমিয়ে দেই তাহলে কি সোজা অপোজিটে যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব? আমি যদি ভি কমিয়ে দেই তাহলে কি সোজা অপোজিটে যাওয়া সম্ভব? ইয়েস, নো, ক্যান নট সেড, ক্যান নট বি সেড। তাড়াতাড়ি অপশানে উত্তর দাও, দেখি তোমাদের বেসিক কেমন। আমি যদি বেগ কমিয়ে দিই, আমি বেগ বাড়াইতে পারবো না, নো প্রবলেম, আমি তো বেগ কমাইতে পারি, আমি কি বেগ কমিয়ে অপোজিট দিকে যাইতে পারবো? এই জিনিসটাই এই কোশ্চেনের মেন কাহিনী। কমালে যাওয়া যাবে, কিন্তু স্রোতের বেগের চেয়ে বেশি হতে হবে, স্রোতের বেগের চেয়ে বেশি হতে হবে। ফ্যান্টাস্টিক কথা। তাহলে কমালেও অপোজিটে যেতে পারবো, কোনো সমস্যা নাই। শুধু একটাই কন্ডিশন হচ্ছে আমাদের, কন্ডিশনটা কি? স্রোতের বেগের থেকে বেশি হতে হবে। তাহলে খেয়াল করো আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে স্রোতের বেগের থেকে কম হতে হবে। ভালো করে খেয়াল করো, আমি যদি তাহলে মানে নৌকার বেগ, খেয়াল করো, নৌকার বেগ যদি তুমি এরকম রেঞ্জের মধ্যে রাখো, নৌকার বেগ তুমি যদি, যেহেতু এখানে তোমার ম্যাক্সিমাম লিমিট কিন্তু বলেই দিয়েছে √14, মিনিমাম লিমিট যদি তুমি √6 মধ্যে রাখো, এই কেসেই তুমি নদী সোজাসুজি পার হতে পারবা। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ লাইক 2022 সালের অ্যাসাইনমেন্ট 4-এর মতো এই জায়গাটাই চাওয়া হয়েছে প্রশ্নে। 1 নাম্বার কথা হচ্ছে এইটা, এই কন্ডিশনে নদী সোজাসুজি পার হওয়া যাবে, নদী সোজাসুজি পার হওয়া যাবে, পার হওয়া যাবে। ঠিক আছে, এই কন্ডিশনে নদী সোজাসুজি পার হওয়া যাবে। এটা খুবই সিম্পল একটা কথা, যে আমি যদি বেগের মানটা কমিয়ে দিই তাহলেও আমি নদী সোজাসুজি পার হতে পারবো, আমার অ্যাঙ্গেলটা আর একটু বেড়ে যাবে। হোয়াট ইজ দ্য প্রবলেম? এই কথাটাও তোমাকে লিখতে হবে, ভালো করে বুঝো। অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, অ্যাঙ্গেলটা বাড়লে টাইমটা বাড়তেও পারে কমতেও পারে, তুমি কিন্তু ডাইরেক্ট বলতে পারবা না। তুমি বলতে পারবা যে পরিবর্তন হবে। তাহলে তুমি কি বলতে পারবা? যে তুমি যদি বেগ কমাও, বেগ যদি কমাও, অ্যাঙ্গেলটা কি হবে? তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয় তাহলে টাইমও চেঞ্জ হবে। এই কন্ডিশনটাও অবশ্যই তোমাকে দেওয়া লাগবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশন। আমি একটু একটা ছোট এক্সাম্পল তোমরা দিয়ে দিবা অবশ্যই, তাহলে জিনিসটা প্র্যাকটিক্যালি সবসময় ভিজুয়ালাইজ হয়ে যাবে। কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে আরো কঠিন করতে পারি, অত কঠিন দিকে যাওয়ার দরকার নাই। সোজা সাপটা চিন্তা করো, তুমি জাস্ট মনে করো যে নৌকার বেগ, এই বেগের মান ধরে নাও তুমি √12, মানে মানটা কমাই দিলা। ঠিক আছে, কি করলাম? কমালাম। আমি যদি নৌকার বেগের মান কমিয়ে দিই, এবার মজা দেখো, এবার তাহলে ঠিক আগের স্টাইলে আলফা হবে আমার cos ইনভার্স -√16 ডিভাইডেড বাই √12। ভালো করে খেয়াল করো, এটা দিলে হয় 135 ডিগ্রি। তার মানে কি? এবার তোমাকে বেগ তুমি কমিয়েছো না, বেগ কমিয়েছো, তাই 135 ডিগ্রিতে রওনা দেবা। তুমি 135 ডিগ্রিতে রওনা দাও, ঠিক অপোজিটে পৌঁছাবা, ঠিক অপোজিটে পৌঁছাবা, কোনো সমস্যা নাই, ঠিক অপোজিটে পৌঁছাবা, কোনো প্রবলেম নাই, পৌঁছাবা, ওকে, কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে মেন জিস্ট। তাহলে লাস্ট কোশ্চেনের সারমর্মটা এরকম দাঁড়ালো, এখানে কিন্তু 3টা কন্ডিশন হতে পারে। একটা, বেগ বাড়াবো, বেগ সমান রাখবো, বেগ কমাবো। বেগ বাড়ানোর কোনো অপশন নাই, তাহলে আমাকে কি করতে হবে? বেগ সমান রাখতে হবে, বেগ চেঞ্জ করতে হবে। আমি বেগ সমান রাখি বা চেঞ্জ করি, টাইম পরিবর্তন হবে হবে হবে।
তাহলে প্রথম কথা হচ্ছে আমার দুইটা জিনিস ছিল এখানে, একটা বেগ একটা টাইম। এটা অলওয়েজ পরিবর্তন হবে, এটাকে পরিবর্তন করতেও পারো নাও করতে পারো। এটা একটা কেস, এটাকে পরিবর্তন মানে এটাকে কমাইতে পারো, টাইম অবশ্যই চেঞ্জ হবে। তাহলে এই দুইটা কেসে তুমি ঠিক অপোজিটে যাইতে পারবা, এই দুইটা কেসে তুমি অপোজিটে যেতে পারবা, দুইটাই সঠিক উত্তর, এই দুইটাই দিতে হবে, না হলে তুমি কোনোদিনই সঠিক নাম্বার ডিজার্ভ করতে পারো না। তো তোমাদের কিন্তু আমি কনসেপ্ট আল্লাহর রহমতে পুরোটা ক্লিয়ার করে দিয়েছি। তোমরা যদি কোনো সমস্যা থাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের মিসকনসেপ্ট হয়ে গেলে। আর তোমাদের ভুলগুলো আমি এক লাইনে বলে দেই, মানে তোমরা যে কোনো জায়গা থেকে কপি করতে গেলে এই ভুলগুলো এড়িয়ে রাখবা, নাহলে কিন্তু নাম্বার পাবা না। আর যদি এইচএসসি পরীক্ষা হয় তাহলে তো এটা তেমন ভ্যালু নয়, যদি না হয় তাহলে এটা অনেক কিছু হতে পারে। তাহলে ভুলগুলো বলি, নাল ভেক্টরে প্লাস মাইনাস হবে না, 1 নাম্বার ভুল। নাম্বার 2, তোমরা ভেক্টর আঁকতেছো এরকম এই 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 বা এই যাই বলো না কেন, এই এটা হবে না, 2 নাম্বার ভুল। 3 নাম্বার ভুল হচ্ছে তোমরা অনেকে যে tan 90 কথাটা ইউজ করতেছো, এই জিনিসটাতে একটু সমস্যা আছে, এটা ইউজ করা উচিত না, কোনো অঙ্কেই উচিত না। এটা একটা ভুল বলবো, মানে এটা করবা না, এটা ন্যারো, এটা মাইনর ভুল, এটা বাদ দাও। এরপরের ভুলটা হচ্ছে এই যে 4 নাম্বার কেসে 6 নাম্বার কেসের ম্যাথটাতে তোমাকে কি করতে হবে, এই যে √6 থেকে বেগ √14 পর্যন্ত হতে পারে এই রেঞ্জটা লিখতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তোমরা মেজরি একটা অ্যাসাইনমেন্টে যদি তোমরা বড় বড় 3টা ভুল করো রে ভাই, তাহলে অ্যাসাইনমেন্টে থাকলো কি? এই 3টা জায়গা মনের পাতায় রেখে নিও, রাতুল ভাইয়ের নাম দিয়ে এটা মনে রেখো। যদি এইচএসসি না হয় কাজে দিবে, তখন তোমরা বলবা যারা এই 3টা দিয়েছো, যারা দাওনি রেজাল্টের পার্থক্য আছে কিনা। ডিরেকশন চেঞ্জ হলে ভেলোসিটি চেঞ্জ হবে না। হ্যাঁ, তুমি কথাটা ঠিক বলেছো, অবশ্যই চেঞ্জ হবে ভেলোসিটি। আমি কিন্তু ভেলোসিটির মান নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? আমি ভেলোসিটির এখানেও কিন্তু দেখো কোনো ভেক্টর চিহ্ন দেই নাই, জাস্ট মান নিয়ে কথা বলতেছি। ডিরেকশন চেঞ্জ মানেও আসলে ভেলোসিটি চেঞ্জ, ডিরেকশন চেঞ্জ মানে ভেলোসিটি ভেক্টর অবশ্যই চেঞ্জ। তুমি যদি ভেলোসিটির উপরে ভেক্টর চিহ্ন দাও তাহলে তুমি এই কেসটাতেও বলবা যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মানে এটাতে ভেলোসিটি দেখো আমি কিন্তু কোনো ভেক্টর চিহ্ন দিই নাই, ভালো করে খেয়াল করো। কথাটা কে বলেছিল? তানভীর বলেছিল। তুমি ভালো একটা কথা বলেছো ভাইয়া, তুমি মনে হয় আমার থার্মোডাইনামিক্স কোর্সে ছিল, তাই না? দেখো এই যে ভেক্টর, এখানে এই যে দাগ, এই দাগটা তো আমি দেই নাই, তাই আমি কিন্তু মান লিখেছি। তো মান লিখলে কিন্তু জাস্ট মানটা বুঝাইলেই হয়, যদি তুমি ভেক্টর চিহ্ন দাও তাহলে ওটা আসবে। আচ্ছা, রেঞ্জটা কি ডিরেক্ট লিখে দিব? ডিরেক্ট লিখে দিতে অবশ্যই পারবা, একটু কনসেপ্ট দিয়ে লিখবা, ডিরেক্ট লিখবা না। এই রেঞ্জটা অবশ্যই একটা ছবি আঁকবা। আমি কিন্তু দেখাইছি, আমি ক্লাসের প্রথমে আমি এই 4 নাম্বার কোশ্চেন করার আগে আমার ভিডিওটা যদি আরেকবার দেখে থাকতা তুমি, 4 নাম্বারের অ্যান্সার দেওয়ার আগে আমি বেসিকটা শেষ করেছি। ওই টাইমে রেঞ্জের বিষয়টা চলে এসেছে। আমি আরেকবার দেখাই দিই কি লিখবা। দেখো আমার স্রোতের বেগ ধরো এদিকে আছে, নৌকার বেগ অবশ্যই স্রোতের উল্টা দিকে একটা ভাবে দেওয়া লাগবে। তাহলে এখন দেখো আমার স্রোত এদিকে যা আছে, আমার নৌকার উপাংশ স্রোতের সমান হয়ে এদেরকে ক্যান্সেল হইতে হবে, ভালো করে বোঝো, ক্যান্সেল হইতে হবে। তাহলে এই নৌকার বেগ যদি কমতে কমতে আমি স্রোতের থেকেও কমাই দিই, ভালো করে বোঝো, আমি যদি স্রোতের থেকেও এই লাঠিটাকে ছোট করে আনি, মানে এটা যদি 6 হয়, √6 হয়, আমি যদি স্রোতের থেকে এই লাঠিটাকে কমায় আনি, মানে নৌকার বেগ কমায় দিই, তাহলে তো এটার একটা উপাংশ কখনোই এটা সমান হবে না। তখন কিন্তু স্রোত জিতে যাবে। স্রোত পাওয়ারফুল হলে তুমি অবশ্যই নদী পার হতে পারবা। রিপিট, তুমি নদী পার হতে পারবা, কিন্তু তুমি ঠিক অপোজিট বিন্দুতে যাইতে পারবা না। তুমি এখান থেকে শুরু করে এখানে যাইতে পারবা না। এই জিনিসটা তোমাকে, এই লাইনটা লিখে তারপরে তোমাকে রেঞ্জটা লিখতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। ভাই সেকেন্ড স্টেপটা কি টাইম চেঞ্জ দেখাবো না? অবশ্যই দেখাবা। টাইম চেঞ্জ দেখাইতে কি লাগে রে ভাই? ওটা দেখাইতে টাকা পয়সা লাগে? টাইম চেঞ্জের ইকুয়েশন একটা ফিক্সড, ভালো করে খেয়াল করো। একটা জিনিস এই অঙ্কের জন্য আমি সব সময় মনে রাখাই, এই যে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এই জিনিসটা অলওয়েজ সত্য। ত্বরণ না থাকলেই সত্য। যদি ত্বরণ সমান 0 হয় তাহলে এই সূত্র তুমি অলওয়েজ ইউজ করতে পারো। সো তুমি তো আলফা জানো, তুমি এখানে বসাবা, টি বাইর করে নিবা, সমস্যা কি? তুমি অবশ্যই টি দেখাবা। কেন টি দেখাবা না? টি যে পরিবর্তন হচ্ছে তুমি দেখাই দিবা। যারা এসএসসি 21 ব্যাচ আছো, যদি আজকে কেউ থাকো, ভালো করে খেয়াল করো, আমি একটু ছোট্ট কথা বলে দিই। এসএসসি 21 ব্যাচের কোশ্চেনের সমাধান সবচেয়ে বেশি ভুল। কেন ভুল আমি জানি না রে ভাই, ফিজিক্সে তোমাদের সমাধান এত বেশি ভুল। এসএসসি 21 ব্যাচ
তোমাদের 1 নাম্বার প্রশ্নের লাস্ট কোশ্চেনের সমাধান তো সবারই ভুল রে ভাই। এই জায়গাটা খেয়াল করবা, এই জায়গাটা অবশ্যই ঠিক করে নিও তোমরা। ওখানে ত্রুটি +-20 আর +-10, এই জায়গাতে তোমরা ম্যাক্সিমাম ভুল করছো। এই জায়গাটা ঠিক করে নিও, যারা এসএসসি 21 ব্যাচ আছো, মানে এইচএসসি 23, এই ভুলটা অবশ্যই তোমরা ঠিক করে নিও। আর লাগলে আমাকে বলো, তখন আমি দেখাই দেবনি। তো যাই হোক, তোমাদের মনে হয় সবার সমস্যার সমাধান হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো। যারা দেখা আছে, যারা আমার কোর্সে আছো, তাদের সাথে দেখা হবেই। ঠিক আছে সবাইকে, আসসালামু আলাইকুম।